আসসালামাইকুম। যারা ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো কোনো ভূমিকা ছাড়াই আমরা শুরু করি। তো যারা এমন আছো যে সামনে মাত্র 1.5 মাসের মতো সময় আছে, 12 এপ্রিল ভর্তি পরীক্ষা, কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা, তুমি কিছু জানোই না কিভাবে কি প্রিপারেশন নিবা, মেডিকেল প্রিপারেশন নিছিলা তেমন হয় নাই, কোথাও হয় নাই ঠিকঠাক, আর হইলেও দেখা যায় পজিশন অনেক দূরে আছে। তো এখন তুমি সিদ্ধান্ত নিতে পারছো না কিভাবে কি করবা, কিভাবে প্রিপারেশন নেবা, কিছুই তো জানো না। কোশ্চেন ব্যাংকও দেখুনি, এই কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় প্রথম শুনতেছো এমনও অনেকে আসো। হ্যাঁ, তো এমনও অনেকে আছে, এই এক গ্রুপ আছো, আর এক গ্রুপ আছো যে মোটামুটি জানো কিন্তু তোমার জিপিএ কম, জিপিএ কত হলে প্রিপারেশন নেওয়া উচিত, বা কত কম হলে আসলে আমার দ্বারা আর হবে না। তো এরকম অনেক কোশ্চেন তোমরা করতেছো। তো বেশ কিছু কোশ্চেন আমি দেখছি এবং আমার কাছেও শুনছো সরাসরি। তো সবগুলো মিলাই যদি তোমার এরকম কিছু জানার থাকে তাহলে অন্তত 5টা 6 মিনিট থাকো, ইনশাল্লাহ ভালো কিছু কিছু কথা বলবো, তো কিছু কাজে লাগতে পারে আর কি। তো প্রথমে আসি, একটু দ্রুতই শুরু করি কারণ অল্প সময়ের ভিতরে তোমাদের অনেকগুলো কথা কাভার করতে হবে, আর ভিডিওটা লেন্থি করার ইচ্ছা নাই। তো যাই হোক, তো প্রথমত আসি, এই যে ভাই আমার জিপি অনেক কম, তো কত কম ভাই? 37-38 অনেক কম না, 37-38 অনেক কম না, এটা মোটামুটি। তো 40-42 যদি থাকে অনেক ভালো, এভারেজ 42-43, 41-40 এমনই থাকে। তো 37-38-35 পর্যন্ত কোনো সমস্যা নেই। 35 বলতে 40 পর্যন্ত কোনো সমস্যা নেই, তবে 35 হলেও তুমি নিতে পারো। আর তার কম হলে যে তুমি নিবা না এমন কোনো কথা নাই, তোমাকে মার্ক অন্যদিকে বেশি তুলতে হবে, এই ছাড়া কোনো কথা নাই। তো আমার জিপিএ মার্ক কম বলে আমি আর আবেদনই করবো না এমন তো কোনো কথা হয় না, তাই না? তোমার যদি 40+ থাকে তাহলে খুব ভালো একটা জিপিএ নাম্বার আছে। 37-38-39 কোনো ব্যাপার না, তোমাকে একটু নাম্বার ওখানে বেশি তুলতে হবে, এটাই হলো মেন কথা। আচ্ছা, এখন তারপরে আসো যে ভাই, যে কাটমার্ক কেমন হয়, গতবার কাটমার্ক কেমন ছিল, তার আগের বার কাটমার্ক কেমন ছিল, আমার তো কিছুই ধারণা নেই ভাই, আমি তো জানি না, এখন কোথাও চান্স পাচ্ছি না, কারণ আমাকে একটা ভার্সিটিতে চান্স পাইতেই হবে। আর কিভাবে কি প্রিপারেশন নেব? তো এখন বলি এই যে ভাই এখন কোশ্চেন করো যে ভাই আমার তো জিপিএ 40, আমি এখন কত পাইলে আর এখানে চান্স পাবো? আমার জিপিএ তো 38, তাহলে আমি আর কত নাম্বার পাইলে আমি এই যে বাকৃবিতে এগ্রিকালচার পাবো, শেকৃবিতে এসবিএম পাবো, শেকৃবিতে এগ্রিকালচার পাবো? তো এইটা ভাই কোশ্চেন না দেখে তো বলা যায় না। এখন দেখো আমাদের সময় যখন ছিল সেই সময় আমরা দেখা যায় যে 53-54 নাম্বারেই পজিশন 1000-এর ভিতরে। আর গতবার কি হয়েছে, 75-এও দেখা যায় যে পজিশন হয়ে গেছে যে 2000-এর উপরে। তো এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তোমরা এখন ম্যাচিউর হয়েছে, এই কোশ্চেন তো এগুলো বানায় না, কত পাইলে কত কি হবে, এগুলো তো কোশ্চেন না দেখলে পরীক্ষার পরেই তাই জানা যায় না যে আসলে, মানে রেজাল্টের আগে পরীক্ষার পরে তাই এটা ঠিকঠাক বলা যায় না যে আসলে কত হইলে কাটমার্ক কেমন আসবে। তো কাটমার্কের বিষয় পরে ভাই, এখন তোমার জিপিএ যত যা আছে, এখন তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে এইটা হচ্ছে তোমার মেন কথা। এখন আসো যে কিভাবে আসলে প্রিপারেশন নিবা। তো প্রথমে বলি যে বায়োলজির কথা। হ্যাঁ, এখন আমরা চলো, এর বাইরে হয়তো খুব বেশি কথা নাই, ওই যে জিপিএ সম্পর্কেই তোমাদের বেশি কথা থাকে। জিপিএ কম ভাই কি করবো, জিপিএ কম যাই হোক তুমি আবেদন করো, প্রিপারেশন নাও, কোনো কথা নেই। আর যারা একদম ফ্রাস্ট্রেটেড আছো, হতাশ হয়ে পড়ছো যে ভাই আমার তো কোথাও হচ্ছে না, এখন কি হবে, মেডিকেল খুব ইচ্ছা ছিল, ডাক্তার তো হয়েই গেছিলাম, প্রায় সবাই জানতো ডাক্তার হয়ে যাব, মিস গেছে। এখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম, তাও ভালো হয় নাই। হ্যাঁ, তো এই যারা এই ক্যাটাগরির আছো তাদের জন্য বলি যে একটা গোছানো এখনো অনেক সময় আছে। এই যে অ্যাডমিশনের জন্য তোমরা এই যে 1-1.5 বছর পড়ছো, এইচএসসিতে পড়ছো, এখন অনেক সময় আছে। আর একটা কথা যে ভাই ম্যাথ তো পারি না, আমি তো ডাক্তার হয়েই গেছিলাম, এখন তারপরে তো এইচএসসির পরে আর ম্যাথটা ধরি না, আমি তো জানতাম মেডিকেলে চান্স পেয়েই যাব। তো এই যারা আছো তাদের জন্য ভিডিওটা খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখো যে, আর শোনো যে কি বলি প্রথম থেকেই। প্রথমে বায়োলজির কথা বলি। হ্যাঁ, প্রথমে আসো, আমি কোনো ভূমিকার ভিতরে যাচ্ছি না, আমার পরিচয়টাও আমি পরে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আসি বায়োলজির কথা। ভাই বায়োলজি কি করবো, বায়োলজি কিভাবে কি প্রিপারেশন নিলে আসলে ঠিকঠাক একটা মার্ক উঠবে? আচ্ছা দেখো তোমাদের, আচ্ছা আসার আগে এই কথা বলার আগে একটা বলে নিই যে কারা আবেদন করতে পারবে। অনেকে বলছে ভাই আমার এই জিপিএ আমি আবেদন করতে পারবো না। তো একটু বলে নিই, এসএসসি এবং এইচএসসিতে, এসএসসি এবং এইচএসসিতে দুইটাই উইদাউট 4 সাবজেক্ট তোমাকে 4 করে থাকতে হবে, 4-এর উপরে থাকতে হবে। হ্যাঁ, এবং দুইটা মিলে যেন 8.50 হয়। বুঝাতে পারছি না? ধরো তোমার এসএসসিতে 4 সাবজেক্ট বাদে 4ই আছে। আর তোমার এইচএসসিতে তোমার 4 সাবজেক্ট বাদে 4.8 আছে। তাহলে কি 4 আর 4.8, 8.8 হচ্ছে, তাহলে তুমি আবেদন করতে পারবা। বুঝতে পারছো? এই হচ্ছে আবেদন করতে পারবা কি পারবা না। আর মান বন্টন সম্পর্কে একটু বলে, অনেকে আছো ভাই
কোথায় যে কি পড়বে তাও জানো না। আর জিপিএ মার্ক তো এখন ক্যালকুলেটর উঠছে, একটা অ্যাপ উঠছে, সবাই জানো। তো ওইটা দিয়ে হিসাব করে নিবা। আচ্ছা, আমি এখন সরাসরি প্রস্তুতির ভিতরে যাই, তুমি কিভাবে কি প্রস্তুতি নেবা। আসো বায়োলজির কথা বলি। প্রথমে বায়োলজির জন্য তুমি কি করবা ভাই, যে পুরো বইটা তুমি, তোমার প্রিপারেশন একদম উইক থাকো, তুমি কি করবা, ওই যে রিডিং দিতে টাইম লাগে না, জাস্ট তুমি একবার একটু রিডিং দেবা, থ্রু রিডিং দেবা। আচ্ছা, রিডিং দেওয়ার সময় কি করবা, সাথে একটা নেটওয়ার্ক বই বলো, জয়কলির বই বলো, যাই একটা সহায়ক বই, নেটওয়ার্কটা ভালো চলে, জয়কলিও মোটামুটি আছে। তো এরকম আরো কিছু কিছু বই বাজারে চলে, আমরা নেটওয়ার্কটা আমরা বেশি প্রেফার করি আর কি। তো তো কি করবা, ধরো তুমি একটা অধ্যায় পড়তেছো, অধ্যায় পড়ার সময় পুরো বইটা একবার থ্রু রিডিং দিলে এবং তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছো বা যেই প্রিপারেশন নিয়ে থাকোই না কেন, তোমার কাছে অবশ্যই একটা যে কোনো বইয়ের দাগানো বই অবশ্যই তোমার কাছে আছে, এটা আমার বিশ্বাস। অবশ্যই তোমার কাছে না থাকলে তুমি কালেক্ট করে নিবে একটা দাগানো বই। এখন কি করবা, তুমি প্রথম দাগানো লাইন পড়বা না বায়োলজির ক্ষেত্রে, প্রথমে পুরো বইটা রিডিং দিবা। পুরো মানে পুরো একটা অধ্যায় রিডিং দিলে সাথে তোমার যে সহায়ক বই আছে, সহায়ক বইয়ের সামনে দেখবা যে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। ওই বইটা রিডিং দেওয়ার পর ওই গুরুত্ব লাইনগুলো পড়বা, ঠিক আছে? তারপরে কি করবা, ওই অধ্যায়ের যে কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংকগুলো তুমি সলভ করে ফেলবা। ওখানে যে প্রশ্নগুলো আছে দেখবা তুমি, যে এবার দেখবা যে তোমার কাছে পরিচিত মনে হচ্ছে। এরপর লাস্টে কি করবা, তোমার কাছে যে দাগানো বই আছে, ওই দাগানো লাইনগুলা জাস্ট আর একবার পড়ে যাবে। এইভাবে তুমি একটা অধ্যায় এভাবে করে শেষ করে যাবা বায়োলজির ক্ষেত্রে। আশা করি বায়োলজির প্রিপারেশনটা এটা মোটামুটি তোমাকে 90% সাপোর্ট দিবে বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে? তারপরেও কি করবা, যদি আরো এক্সট্রিম লেভেলে যাইতে চাও তাহলে কি এইচএসসি বোর্ড যেগুলো আছে এগুলো সলভ করবা। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করবা, এগুলো আলাদা কথা। হ্যাঁ, মানে এগুলো তোমাকে আরো বেশি এখন যারা খুব হতাশ আছো যে ভাই কিভাবে কি করবো মোটেই হচ্ছে না, তো অন্তত এগুলা করবা, বই রিডিং দিবা, সাথে ওই যে সহায়ক বইয়ের ওই যে সামনে যেগুলো আছে ওইগুলা দেখবা যে খুব সুন্দরভাবে এক জায়গায় করা আছে, ওইগুলা রিডিং দিবা। তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করবা। বায়োলজির ক্ষেত্রে সবগুলাই করবা, একটু বাদ দিবা না। বায়োলজি কারণ তোমার উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান 15-30 মার্ক, রসায়নে 20 মার্ক, ফিজিক্সে 20 মার্ক, তারপর হচ্ছে হায়ার ম্যাথে 20 মার্ক, আর ইংলিশে 10 মার্ক। এই হলো বায়োলজির ক্ষেত্রে। এবার আসো যে রসায়নের কথা বলি। রসায়নের ক্ষেত্রে কি করবা, তোমার এখানে পুরো বই পড়া লাগবে না ভাই। তুমি কি করবা, যে এখানে কি করবা, যে তুমি শুধুমাত্র দাগানো লাইন পড়বা। দাগানো লাইন পড়ার পর ওই ঠিক বায়োলজির মতো সাথে যে সহায়ক বইটা আছে ওই সহায়ক বইটা কাছে রাখবা। ওই দাগানো লাইন পড়ার পর ওই সহায়ক বইয়ের ওইগুলো পড়বা, পড়ার পর কোশ্চেন ব্যাংক সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করার পর তুইতে শেষ। এবং রসায়নের ক্ষেত্রে যে জিনিসটা, রসায়ন ফিজিক্সের ক্ষেত্রে যে জিনিসটা ভুল করা যাবেই না, সেটা হচ্ছে হাজারি স্যারের বই, সাথে পারলে আরো 2-1টা স্যারের বইয়ের অনুশীলনের কোশ্চেন মাস্ট পড়তে হবে। এখান থেকে কোশ্চেন সরাসরি রিপিট হয়। মেডিকেল বলো, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন জানোই না, দেখবো যে কত কত তোমার হচ্ছে মার্ক হচ্ছে তোমার একদম হুবহু চলে আসতেছে। তো যারা প্রিপারেশন নিচ্ছে মেডিকেলে তাদের তো এগুলো শেষ করাই আছে, তারা এগুলো আবার রিডিং দিবা, এগুলো আবার করবে। তাহলে রসায়নের ক্ষেত্রে কি বললাম, রসায়ন ফিজিক্স সেম, তবে ফিজিক্সের ক্ষেত্রে আলাদাভাবে কি বলবো সেটা হচ্ছে সূত্র, প্রত্যেকটা সূত্র মুখস্থ করবা। কারণ তোমাকে এমন হইতে পারে এবার বাকৃবি কোশ্চেন করবে, সো আমার মনে হয় না যে খুব ইজি দিবে, আগের বার যেরকম একদম ঢালাভাবে দিছে, আমার মনে হয় না যে এত ইজি কোশ্চেন করবে, স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে। এখন দেখো বলি, তো ফিজিক্সের ক্ষেত্রে কি করবা, ওই যে যেটা বললাম যে সূত্রগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করবা এবং সাথে বুঝে পড়বা। শুধু মুখস্থ করলে হয় না, মুখস্থ বলতে বুঝে মুখস্থ করবা আর কি, কোন সূত্র কোথায় কাজে লাগাতে এটাও বুঝবা। আচ্ছা, তারপরে আর কি করবা, ওই যে বইয়ের আমির স্যারের বই, রিসার্চ স্যারের বইয়ের যে সামনে অনুশীলনের সামনে যে ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া থাকে ওইগুলা মাস্ট পড়বা, ওইগুলা মাস্ট মুখস্থ করবা। এই সাথে হচ্ছে ওই যে দাগানো লাইন, তারপর কোশ্চেন ব্যাংক, দেন শেষ, একদম সিম্পল। তারপরে ম্যাথের ক্ষেত্রে ভাই ম্যাথ আমি কিছুই পারি না ভাই, আমার তো শেষ অবস্থা শেষ, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ম্যাথ পারো না থাক দরকার নেই, তুমি কি করবা, জাস্ট ম্যাথের সূত্র তো মুখস্থ করতে পারবে না, এ তো আর তোমার সূত্র দেখা তো বোঝার কিছু নেই, সূত্র মুখস্থ করার একটু, তুমি বইয়ে সবগুলো সূত্র মুখস্থ করে দেখবা তুমি এমনিতেই কয়েকটা কোশ্চেন এমনিই পারবা। সাথে কি করবা, সাথে হচ্ছে অন্তত বিগত 7-8 বছরের কোশ্চেন ব্যাংকগুলো একটু সলভ করবে। এখন ইউটিউবে ভিডিও পাওয়া যায়, এখন ফ্রি কন্টেন্ট সব, এখন অনলাইনে যোগ, ইউটিউবে দেখবা যে তুমি সার্চ দাও যে এই বোর্ড বা এই সালের কোশ্চেনগুলো একটু সলভ, দেখবা সরাসরি চলে আসবে। তুমি কি করবা, তুমি যদি কোথাও ভর্তি নাও থাকো, তুমি অন্তত ম্যাথের জন্য বিগত 8-10 বছরের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে শুধু কৃষির কোশ্চেন সলভ করো, তাও অন্তত হবে।
তাও দেখবে যে তুমি অনেক সাপোর্ট পাচ্ছ। আর যদি তুমি এর থেকে ভালো একটু প্রিপারেশন আছে তোমার, তাহলে কি করবা, যে এই যে অন্তরীকরণ, যোগজীকরণ, এই যে বেসিক যে জিনিসগুলো, সরলরেখা, বৃত্ত, হ্যাঁ, এই যে জটিল সংখ্যা, এইসবগুলো তো ইজি, তাই না? এসবগুলো মানে এগুলো বারবার করছো, ইজি বলতে বারবার করছো, এখান থেকে কোশ্চেন অনেক আসে। অন্তরীকরণ, যোগজীকরণ থেকে প্রায় 7-8টাও চলে আসে অনেক সময়, 3-3-6 এরকম, 3টা তো মানে 2টা-3টা তো আসেই, 5টা শিওর আসবে, মানে বলাই যায় আর কি। তো এই হচ্ছে কথা। ম্যাথের ক্ষেত্রে তুমি বেশি হাইপার হবে না। ম্যাথ এমনি দেখা যায় যে তুমি এমনি 5টা 6টা পারবা না, যদি তোমার প্রিপারেশন মানে অন্তত মেডিকেলি প্রিপারেশন থাকে, তাহলে দেখবা যে তুমি এমনি একটু হায়ার লেভেলের যেগুলো আসে 5টা 6টা, ওইগুলো এমনিও দেখা যায় যে তুমি থাক, ওগুলো কেউ পারবে না, মনে করবে যে ওগুলো আমার দরকার নেই, ঠিক আছে? তারপরে কি করবা, যে ম্যাথের জন্য একটু আরো যদি একটু একটু উঁচুতে যেতে চাও, তাহলে কি করবা, তুমি তো দেখো যে এইচএসসি তে খুব পড়াশোনা করে, এইচএসসি তে অনেক যারা প্রিপারেশন করছে ও বেশিরভাগই গোল্ডেন এ প্লাস পাইছে, বৃত্তি পাইছে। তো অন্তত বোর্ড কোশ্চেন গুলো তো তোমার সলভ করা আছে, তাই না? বোর্ডের ভিতরে যেগুলো ইজি ইজি, ক্যালকুলেটর লাগে না, এইসবগুলো একটু সলভ করো। তারপর হচ্ছে এই যে তোমার বেসিক যে কিছু ভিডিও পাওয়া যায়, দেখবো যে শর্টকাট টাট, এগুলো একটু দেখবা। আর যারা দেখবো যে অধিকাংশ তোমরা যে কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো না কেন, তারা অবশ্যই একটা ম্যাথের জন্য একটা সাপোর্ট দিবে, সেইগুলো একটু নাও। আর ইংলিশের জন্য কি বলবো ভাই, ইংলিশ একেবারে তোমরা আজীবন যা পড়ে আসছো ঠিক সেগুলা থেকেই কোশ্চেন আসে, এবং ওই যে কোশ্চেন ব্যাংক সলভ করলেই মোটামুটি তুমি দেখবে যে 6টা 7টা ইজিলি পাচ্ছো। আর ওই যে একটু সাহিত্য আসে মাঝে মাঝে দেয়, তো এইগুলোর জন্য কোশ্চেন ব্যাংক সলভ করবো, ওইগুলোই বারবার রিপিট হয়। এবং এই যে বেসিক যে রুলসগুলা ইংলিশের, ওইগুলা পড়লে আহামরি খুব বেশি যে স্ট্যান্ডার্ড লেভেলের যে দেয়, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তারা অবশ্যই বিসিএস এর কোশ্চেন সলভ করছো ইংলিশে। তো বিসিএস এর যেগুলা কোশ্চেন সলভ করার মতো আছে, যারা যখন প্রিপারেশন নিচ্ছো, কোচিং করছো, তখন তো স্যার বাইরে অনেকগুলো কেটে দিছে, এগুলো আর লাগে না বা এগুলা, তো ওইগুলা বাদে মোটামুটি বাদ বাকি যেগুলো আছে ওগুলো তো তোমাদের সলভ করাই আছে, ওইগুলো বারবার সলভ করো। তো এই হলো মোটামুটি তোমাদের একটু খুব শর্টে, যাদের দেখা যাচ্ছে খুবই হতাশ ভাই, কোথাও চান্স হচ্ছে না, কোথায় কি করবো, বাকৃবিতে একটা সিট দরকার, শিক্ষাবিতে একটা সিট দরকার। তো আমি আমার পরিচয় দিই, আমি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসবিএম 12 ব্যাচের শিক্ষার্থী, মোহাম্মদ আরিফ বিল্লাহ আমার নাম। তো এই হচ্ছে কথা যে তোমরা যারা হতাশ আছো, তারা হতাশ না হয়ে অন্তত আবেদন করো। সামনে যে সময়গুলো আছে প্রত্যেকদিন ইউটিলাইজ করো। এই যে এইভাবে বললাম, প্রত্যেকদিন একটা করে বায়োলজির অধ্যায় শেষ করো, একটা কেমিস্ট্রি অধ্যায় শেষ করো, ফিজিক্সের অধ্যায় শেষ করো, তাহলে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিভিন্ন জায়গায় একটু পরীক্ষা টরীক্ষা দাও প্রত্যেকদিন, তাহলে দেখবা যে এমনি কোন কোশ্চেনগুলো বারবার আসে এগুলো বুঝতে পারবা। তো এই মোটামুটি আর যেগুলা যে প্রথমেই যে কথাগুলো বললাম, যে এই যে পরীক্ষা দেওয়ার আগে আসলে বলা যায় না কোথায় কি আসলে পাওয়া যাবে। তো গতবার যেটা হয়েছে, একটু কাটমার্ক সম্পর্কে বলি। গতবার মোটামুটি শেরে বাংলায় যদি বলো, তাহলে প্রায় 77-এর মতো মার্ক লাগছে। এবং কারণ এই মার্কটা আসলে সেভাবে বলা যায় না, কারণ কি জানো, এখানে হচ্ছে তোমার জিপিএ মার্কটা আসলে প্রকাশ করে না, এই জন্য বলা একটু টাফ আর কি। তো মোটামুটি আগের বার কিন্তু 73 74 72 73 এরকমই চান্স হয়েছে। হ্যাঁ, 71-এ দেখা যায় যে অনেক পজিশন চলে গেছে, কিন্তু যাদের আবার ওই যে জিপিএ মার্ক আছে, তারা দেখা যায় 70-এও আবার চান্স পাইছে। তো এরকম মানে মোটামুটি 72 73 লাগছে। কিন্তু তার আগের বার কিন্তু আমাদের সময় প্রায় 48 49-এও কিন্তু চান্স হয়েছে, হ্যাঁ। এবং 55 56 মানেই একটা ভালো, প্রায় 1000-এর ভিতরে পজিশন ছিল 55 56 মার্ক হইলেই। কিন্তু এবার কিন্তু এটা হয় নাই। তো এইটা হচ্ছে তোমার পুরোপুরি কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে কোশ্চেন কেমন হবে। আর সিরিয়ালের কথা একটু বলি, যে সিরিয়াল কত কি হবে। তো এটা হচ্ছে, তুমি যদি স্বীকৃতিতে একটা ভালো সাবজেক্ট পাইতে চাও, তাহলে মোটামুটি মানে ভালো সাবজেক্ট বলতে তোমরা আবার অনেকে আছো যে সাবজেক্ট সম্পর্কেও জানো না, যে ভাই কোন সাবজেক্ট ভালো, বেশি ভালো। তো ডিভিএম বা এসবিএম, বা না ডিভিএম এসবিএম এগ্রিকালচার, এগুলাই মোটামুটি এখানে টপ সাবজেক্ট আর কি। তো যদি তুমি বাকৃবিতে পেতে চাও, তাহলে বাকৃবিতে মোটামুটি তোমাকে একদম সেফ জোন বলি 600 বা 700-এর ভিতরে থাকলে তুমি যে কোনো একটা পাবা। তারপর শেরে বাংলা যদি বলো, তাহলে 1100 1200-এর ভিতরে পজিশন হয়, তাহলে খুব সহজেই পাবা। আর আস্তে আস্তে কি হবে, যে তোমার এটা একটু আরো কমে যায়, কারণ শেরে বাংলা দেখা যায় এর 2-3 বছর আগেও 1700 1800 পজিশনে ওগুলো পাওয়া যায়, কিন্তু গতবার কিন্তু যে 1400 পজিশনে কিন্তু এসবিএম পাই নাই, 1300 1350 পর্যন্ত, মানে সঠিক আমি জানি না, হয়তো এরকম 1300 একটু উপরে এরকম গেছে আর কি। আমাদের সময় কিন্তু এরকম 1546 পর্যন্ত গেছে। তো এইটা হচ্ছে আরো ভ্যারি করবে, দিন দিন আরো দেখা যায় কমে আসবে।
তারপর হচ্ছে সিবাস হতে যদি পাইতে চাও তাহলে 2000-এর ভিতরে মোটামুটি যদি থাকো, 2000ও কম বা 1800 1700 1800 হলে মোটামুটি সেফ জোন তোমরা ডিবিএম পাবা। তারপর হচ্ছে গাজীপুরের কথা যদি বলি, ওখানে এরকম 14-1500-এর ভিতরে থাকবে। মোটামুটি তুমি যদি 1500-এর ভিতরে সিরিয়াল থাকো তাহলে শেরে বাংলা, বাকৃবি এবং শেকৃবি এই তিনটার টপ সাবজেক্ট অবশ্যই পাবা। 1400-এর ভিতরে যদি পজিশন থাকে ইনশাল্লাহ। তো এই হলো মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম। তো যদি তোমাদের আরও কোনো কিছু স্পেসিফিক জানার থাকে, কারণ আমি কোনো কিছু খসা নিয়ে বসে নাই, মনে যা চাইছে এগুলাই বলছি, তো তোমরা কমেন্ট করতে পারো যে যদি এক্সট্রা আরও কিছু জানার থাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সামনে আরও এই এগ্রি রিলেটেড বা আরও পরীক্ষা রিলেটেড আরও কিছু ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। আর হচ্ছে তোমাদের বন্ধুদের ভিতরে ছড়াই দিও, কারণ দেখা যায় অনেক হতাশাগ্রস্ত আছে, তারা জানে না কীভাবে কী করতে হবে কি না কি। তো তাদের জন্য একটু হেল্প হবে, তোমার জন্য যদি কারোর হেল্প হয় সেটাই ভালো আর কি। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।